শুরু করছি পরম প্রেমময় যে ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি আমার জীবন পথের সারথি, আমার জীবন রথের সারথি, আমার জীবন পথের দিক দিশারি যিনি। তার নামেই শুরু করছি তারই গুণকীর্তন, তারই গুণগান। আর তিনি যে আমাদের কেমন পথ প্রদর্শক তারই কিছু নমুনা, তারই কিছু জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে সম্পৃক্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সেখান থেকে কিছু নির্যাস, কিছু সারসংক্ষেপ যেগুলো আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বলছিলেন বা বলে গিয়েছেন, মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিম। আমার জীবন আমার বাণীরই বাস্তবায়িত রূপ। সেটা কিভাবে, তিনি কিভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই বিষয়ের খুবই সামান্য অংশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি সেটা হলো গো বিটুইন বা দ্বন্দ্ববৃত্তি। গো বিটুইন বা দ্বন্দ্ববৃত্তি, এই যে শব্দটা, এই শব্দটা আপনি ডিকশনারিতে সেভাবে খুঁজে পাবেন না। যদি আপনি একটু চেষ্টা করেন ওইভাবে খুঁজে পাবেন না, কিন্তু এই শব্দটা ঠাকুরের সৃষ্টি একটা শব্দ বলতে পারেন। ঠাকুর, দয়াল ঠাকুর, তিনি অনেক এরকম নতুন নতুন শব্দই সৃষ্টি করেছেন, আবার সেগুলোর সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেও দিয়ে গিয়েছেন। এবং তিনি এমন ভাবে বলতেন যে ধাতুগত ভাবে যদি উৎসের সাথে কেন্দ্র করে, উৎসের সাথে সম্পৃক্ত করে নতুন অনেক শব্দ সৃষ্টি করা যায়, সেই পথটাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তো সাহিত্য তো আর আজকের আলোচনার বিষয় নয়, যেহেতু আলোচনার বিষয় দ্বন্দ্ববৃত্তি, আমি সেই দিকে চলে যাচ্ছি। দ্বন্দ্ববৃত্তি সহজভাবে বলতে গেলে দ্বন্দ্ববৃত্তি হচ্ছে কথার খেলা। আপনার ঠাকুরের বিভিন্ন লেখা, বিভিন্ন জায়গায় দেখবেন যে ঠাকুর বারবার বলেছেন এই দ্বন্দ্ববৃত্তি বা গো বিটুইন না করার জন্য। এবং এখানে ঠাকুর সাবধান বাণী দিয়ে বলেছেন যে দ্বন্দ্ববৃত্তি হলো ঘুণ পোকার মতো। আমরা কম বেশি সবাই ঘুণ পোকা জিনিসটা কি সবাই জানি। ঠাকুর দ্বন্দ্ববৃত্তিকে সেই ঘুণ পোকার সাথে তুলনা করেছেন। ঘুণ পোকা যেমন মানে খুঁড়ে 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 কাঠ খেয়ে ফেলে, কাঠের আসবাবপত্র গুলো কিন্তু খুঁড়ে 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 খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, তেমনি এই দ্বন্দ্ববৃত্তিও যার মধ্যে থাকে সেই মানুষটাকে এটা ধীরে 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 গ্রাস করে ফেলে। ঠাকুর এই গুণপোকার সাথে দ্বন্দ্ববৃত্তি তুলনা করেছেন। এখন তাহলে দ্বন্দ্ববৃত্তিটা কি? দ্বন্দ্ববৃত্তি সহজ ভাষায় এক কথায় যদি বলে সেটা হচ্ছে কথার খেলা। এটা একটা। আরেকটা কি, যে যে জিনিস যে জিনিস যে উদ্দেশ্যে, যে উদ্দেশ্য নিয়ে আমি এগোচ্ছি, সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত না হওয়া এবং সেই জিনিসটা সেই উদ্দেশ্যেই ব্যয় করা। আমি যদি বা সেই জিনিসটা সেই উদ্দেশ্যেই ব্যবহার করা। টাকার ক্ষেত্রে হলে ব্যয় করা। এই যে উদ্দেশ্য যদি সঠিকভাবে আহ আহ, উদ্দেশ্যটাকে আমি যদি সঠিকভাবে সম্পাদন করি তাহলে আর দ্বন্দ্ববৃত্তি হবে না। আবার দ্বন্দ্ববৃত্তির আরো একটা উদাহরণ, আর এক রকম উদাহরণ ঠাকুর এরকম বলে গিয়েছেন, সেটা হচ্ছে মনের ভাবনা চিন্তা। মানে এটা এক একটা প্রেক্ষাপটে ঠাকুর এক একভাবে দ্বন্দ্ববৃত্তিকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেছেন বা আলোকপাত করেছেন। তো দ্বন্দ্ববৃত্তির আরেকটা রূপ হচ্ছে মনের দিক দিয়ে। সেটা কেমন? যে আমি মনে মনে একটা জিনিস ভাবছি, একটা ভালো কাজের কথা ভাবছি, কিন্তু সেটা করছি। কিংবা আমি মনে মনে ভাবছি যে আমি এখন একটু পরে বাজারে যাব, গিয়ে এই কাজগুলো করব, কিন্তু প্রতিমধ্যে হয়তোবা আমার কোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কিংবা প্রতিমধ্যে অন্য কারোর সাথে দেখা হয়ে গেল। তখন যে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, দেখা যায় সেই কাজটা না করে আমি আবার হয়তোবা বাড়িতে ফিরে আসছি। এটাও দ্বন্দ্ব। মানে যদি সূক্ষ্মভাবে দ্বন্দ্ববৃত্তিটাকে বিশ্লেষণ করা হয়, তাহলে আসলে এটা আমাদের জীবনের প্রত্যেকটা পরতে 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 অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা পরতে আপনি দ্বন্দ্ববৃত্তির ছিটেছেটা পাবেন। এই জন্যই ঠাকুর খুব
মানে খুব সতর্ক করে, সাবধান করে দ্বন্দ্ববৃত্তিটাকে মানে একদম দ্বন্দ্ববৃত্তিটাকে একদম এড়িয়ে চলতে বা একদম না করে দিতে বলেছেন যে কোনোভাবেই যেন নিজের মধ্যে এই দ্বন্দ্ববৃত্তিটা প্রশ্রয় না পায়। তো দ্বন্দ্ববৃত্তির এই যে কিছু কথা বললাম, এখন আরো একটু আমরা আস্তে, আস্তে গভীরে যাওয়ার চেষ্টা করব। ধীরে, ধীরে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আর ঠাকুরের জীবনের সাথেও কিছুটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করব বা ঠাকুরের সময় ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো আমি পড়েছি, শুনেছি, আমি সেগুলো আপনাদের সাথে আ মানে শেয়ার করার চেষ্টা করব। ঠাকুরের আম আ ছোটবেলায় একটা ঘটনা আছে। ছোটবেলার একটা ঘটনা আপনারা অনেকেই জেনে থাকবেন ঘটনাটা। ঠাকুরের দিদিমা ঠাকুরকে দুটা ২ টা ১ পয়সার মুদ্রা দিয়েছিলেন। দিয়ে বলেছিলেন এই ১ পয়সার পান আর এই ১ পয়সার সুপারি আনবেন। দিদিমা কিন্তু ওইভাবে যে তাকে ঠাকুরকে মানে একদম শর্ত দিয়ে বলেছেন যে এই ১ পয়সার পান আর এই ১ পয়সার সুপারি এইরকম না ব্যাপারটা। কিন্তু এই দ্বন্দ্ববৃত্তিটা জিনিসটা যখন আমরা ঠাকুরের কাছ থেকে পেলাম, তখন তো এই জিনিসগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। তো দিদিমা ঠাকুরকে বলেছেন, দেওয়ার সময় খুব স্বাভাবিকভাবে আমরা ছোট বাচ্চাদের যখন কোনো কিছু দেই, তখন তাকে বুঝায়ে বলার জন্যে বলি না? যে, "এই টাকাটা দিয়ে কিন্তু এটা করবি, এই টাকাটা দিয়ে কিন্তু এটা করবি।" তো এইরকম দিদিমা হয়তো বলেছিলেন। এবার পথে চলতে, চলতে ঠাকুরের এমন হলো যে ওই কোন ১ পয়সার পান আর কোন ১ পয়সার সুপারি ঠাকুর সেটা ভুলে গিয়েছে। তখন পরে আবার ফিরে এসেছে। ফিরে এসে কিন্তু ঠাকুর আবার দিদিমার কাছ থেকে ভালো করে শুনে গিয়েছেন এবং সেইভাবেই নিয়ে আসছে। তো এই যে ঠাকুরের জীবনেও এই যে ঘটনাটা আমরা যখন জানতে পারি এবং পরবর্তীকালে ঠাকুর যখন দ্বন্দ্ববৃত্তি নিয়ে আমাদেরকে বারবার বলেছেন, তখন এই জিনিসগুলো কিন্তু আসলে পরিষ্কার হয়ে যায়। যে তার ওই ছোট বয়সে, ওই বাল্য বয়সে, ওই একদম শিশু বয়সেও তিনি আমাদেরকে কি সুন্দর করে দ্বন্দ্ববৃত্তিটাকে মানে উপস্থাপন করলেন বা বুঝিয়ে দিলেন। আরেকটা ঘটনার কথা মনে পড়ে, আ ঠাকুরের লীলা পার্শ্বদের মধ্যে খুব নামকরা একজন ব্যক্তিত্ব, খুব পণ্ডিত ব্যক্তিত্ব, আ শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যাকে আমরা সবাই কেষ্টদা বলে থাকি। কেষ্টদা একদিন ঠাকুরকে গিয়ে বলছেন কি, "ঠাকুর, আ আমার" উনি যে ঘরটায় থাকতেন, সে ঘরের বারান্দায় একটা সাইকেল ছিল। সেই সাইকেলটা চুরি হয়ে গিয়েছে। তো ঠাকুরকে গিয়ে ওই কথাই বলছেন যে, "ঠাকুর, কাল রাতে আমার বারান্দা থেকে সাইকেলটা চুরি হয়ে গিয়েছে। তো অনেকদিন ধরে আ মানে ঘুমাতে যাওয়ার আগে বা রাত্রিবেলায় ঘরে যাওয়ার আগে ভাবি যে সাইকেলটা তুলে রাখবো, তুলে রাখবো, তুলে রাখবো। কিন্তু করা হয় না। কালকে সাইকেলটা চুরি হয়ে গিয়েছে।" তো এই কথা যখন ঠাকুরকে বললেন, তখন ঠাকুর শুনেই সাথে, সাথে বলছেন, "ওই যে go between করে ফেলাইছে।" মানে পাবনার খানিকটা পাবনা টান দিয়ে বা পাবনার ভাষায় ঠাকুর এইভাবে বলছেন যে, "ওই যে go between করে ফেলাইছে।" তার মানে যেটা আমি ১ম এ একবার বলেছি যে, আমরা যে এই যে ভাবি, মানে আমরা মনে, মনে এই যে ভাবি, সেই ভাবনাগুলোর মধ্যেও তো go between হতে পারে। এবং আম খুব ভালো করে দেখেন, আমি আপনাদের সামনে এই জিনিসগুলো বলছি, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো আম আ আলোকপাত করছি। এর মানে আমি কিন্তু এটা বলছি না যে আমি খুব নিখুঁত একটা মানুষ। আমি আমার জীবনেও যখন এই জিনিসগুলো আম আ দেখি বা উপলব্ধি করি বা চেষ্টা করি যে যেন কোনোভাবে go between না হয়। তখন দেখা যায় যে আম আ অনেক ক্ষেত্রে go between টাকে আম অনেক ক্ষেত্রে go between টাকে মানে রোধ করতে পারলেও এই যে মানসিকভাবে যে go between টা, এটা কিন্তু রোধ করা খুব কঠিন। মানে আপনি সঙ্গত কারণে যার যার যেটা যে বিষয়ে যে ব্যক্তি যে বিষয়ে খুব শক্ত, মানসিকভাবে শক্তিশালী, সেই বিষয়টাকে সে খুব সহজে জয় করতে পারে। আবার কিন্তু যে বিষয়ে সে দুর্বল, সেই বিষয়টা আসলে তার জন্য জয় করা খুব কঠিন। হয়তো এমন হতে পারে ওই বিষয়ে আরেকজন হয়তো শক্তিশালী। তো একথা কেন বলছি? টাকার ক্ষেত্রে go between আমা আমি সচরাচর করি না। কিন্তু দেখা গেল হয়তো একটা মানুষ টাকার ক্ষেত্রে go between টা বেশি করে করে। হতেই পারে। এমনটা হওয়াটাই স্বাভাবিক। এবং ওই যে ঠাকুর বলছেন এটা ঘুনো পোকার মতো। এর যদি ছিটেফোঁটাও আমাদের জীবনে থাকে, তখন দেখা যায় যে আ আমরা ওখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন।
এবার এই যে মানসিক গো বিটুইনের কথা বলছি সেটা কিরকম? কত ভাবি যে এইভাবে রুটিন ফলো করে জীবনে চলবো। এইভাবে কালকে থেকে এইভাবে বা আম এইভাবে মানে কাজ ফেলে রাখবো না কিংবা অলসতা করব না। কিংবা এই জিনিসটা মানে মোবাইলের হয়তো ব্যবহার বা আমাদের জীবনে যে টার্গেট আছে সেই টার্গেটের দিকে আমরা এগিয়ে যাবো। কিংবা ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে আমরা মানে আরো নিখুঁতভাবে চলার চেষ্টা করব। এইভাবে কত কিছুই প্রতিনিয়ত ভাবছি। কিন্তু আ দেখা যায় যে পরক্ষণে বা ১ দিন ২ দিন বা ১ ঘন্টা ২ ঘন্টা পরে অনেক কিছুই ভুলে যাচ্ছি। অনেক কিছুর মধ্যে আবার ডুবে যাচ্ছি। তো এটাও এক প্রকার go between। মানে মনের অজান্তেও এটা একটা go between। কারণ ওই যে মানে মনে একটা ভালো কিছু ভাবছি কিন্তু সেটা করছি না। ভাবছি করছি না। এটাই আসল কথা হচ্ছে যে ভাবছি, চাইছি, আ মানে কথা দিয়েছি এবং ঠাকুর কিন্তু আ এ এ আমি যখন go between এ আরো অনেকগুলো আ বলবো, প্রেক্ষাপট বলবো সেখানে এটাও আসবে যে এই যে কাউকে আমরা কথা দেই, কথা দিয়ে কথা রাখাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কথা দেওয়া ক্ষেত্রেও এখানেও ওই go between এর একটা মানে সংযোগ আছে। যাই হোক, আমি go between এর অন্যান্য আরো কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন ধরেন আ আমাদের যখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতের প্রেক্ষাপটে আ এই যে বারোয়ারি পুজোগুলো হয়, খুব খেয়াল করে বিষয়টা লক্ষ্য করবেন। বারোয়ারি পুজোগুলো হয় সেখানে মানে বারোয়ারি পুজো মানে সার্বজনীন এই যে পুজো, আ আ সার্বজনীন বিভিন্ন পূজার আয়োজন করা হয়। সবাই সেখানে চাঁদা দেন। সবাই সেখানে চাঁদা দেন এবং দেখা যাচ্ছে লক্ষ টাকার যেখানে হিসাব, সেখানে কিন্তু দেখবেন খেয়াল করে যে মানে প্রচুর পরিমাণে go between হয়। সেটা কিরকম? কারণ তারা তো জানেন না। তাদের কাছে ওই টাকাটার আলাদাভাবে কোনো মাহাত্ম্য নেই। কিন্তু ঠাকুরের কাছে কিন্তু মাহাত্ম্য আছে। এবং ঠাকুর কিন্তু এই বিষয়গুলো খুব দারুণ করে বলে গিয়েছেন এবং সেই কারণেই আমি এই কথাগুলো আপনাদের সামনে আ বলার চেষ্টা করছি। সেটা হলো মনে করেন আপনারা কোনো একটা আ সৎসঙ্গের জন্যে টাকা ফান্ড কালেকশন করেছেন কিংবা পুজোর জন্য ফান্ড কালেকশন করেছেন কিংবা অন্য যেকোনো একটা মহৎ উদ্দেশ্যে ফান্ড কালেকশন করেছেন। এখন এই ফান্ড কালেকশন করার পর দেখবেন যে এখানে যারা কর্মীরা থাকে তারা ওই আ তারা কি বলবো? কিছু মনে নেবেন না। কারণ কি আমারও কিছু দেখা আছে কিছু বিষয়। এবং তাদের ভিতরে এই ধরনের আ টেনডেন্সিও আমি লক্ষ্য করেছি। সেটা হলো পুজো শেষ হয়ে যাওয়ার পর আ কিছু টাকা হয়তো উদ্বৃত্ত রয়েছে। তো বা কোনো একটা আ বিশেষ উপলক্ষে যে ফান্ডটা কালেকশন হয়েছে শেষে কিছু উদ্বৃত্ত রয়েছে। তখন অনেকেই বলেন যে, "আচ্ছা তাহলে আমরা ছোট করে একটা পার্টি হয়ে যাক।" হ্যাঁ? মানে সব টাকা সে পার্টি করে নষ্ট করে ফেলছে বা খেয়ে ফেলছে এমন না, এমন না। সেখান থেকে হয়তো ২,০০০, ৫,০০০ বা ৳১০,০০০ র একটা পার্টি হয়ে যাক। বা একটা বনভোজন হয়ে যাক। বা চলেন আমরা একটু ঘুরে আসি। বা চলেন একটা কর্মী সম্মেলন করে আমরা একটু ডাল ভাত খাই। ওই টাকার মধ্যে। সূক্ষ্মভাবে যদি ভাবি বা ঠাকুরকে আমরা যদি উপলব্ধি করি, ঠাকুরকে আমাদের জীবনে যত বেশি আমরা বাস্তবায়িত করব, তখন একটা পর্যায়ে গিয়ে হয়তো এখন মানে ইনিশিয়ালি মনে হতেও পারে যে এটা গভীর হয় না। কিন্তু আমি বলছি এটা গভীর। আমি ঠাকুরের কাছ থেকে যেটুকু পেয়েছি, যেটুকু বুঝে গেছি, সেখানে এটা go between হয়। কারণ ওই পয়সা, ওই পয়সা যে উদ্দেশ্যে কালেকশন করা, সেই উদ্দেশ্যে খরচ হচ্ছে না। আসল কথা হচ্ছে উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। আর উদ্দেশ্য পরিবর্তন হওয়া মানে সেখানে go between হওয়ার মানে চান্স অনেক বেশি। হয়তো তর্ক-বিতর্কের খাতিরে আপনি বিভিন্নভাবে প্রমাণ করে দেখাতে পারেন, না এটা go between না। কিন্তু সূক্ষ্মভাবে ভাবলে এবং মনের কাছে প্রশ্ন করলে, আত্ম-উপলব্ধি থেকে বলছি যে ওটা go between হয়। সুতরাং এই ধরনের কোনভাবে সার্বজনীন কোন কাজে যদি ফান্ড কালেকশন করা হয়, তাহলে যারা কর্মী থাকবেন তাদের এই go between এড়ানোর জন্য কিছু স্টেপ ফলো করা উচিত। যেমন ধরেন যে আ এখানে কিছু ব্যক্তিগত খরচ হতে পারে। ব্যক্তিগত খরচ থাকে। সেই ব্যক্তিগত খরচগুলি আপনি অন্য কিভাবে নিতে পারেন। এবং এখানে কিন্তু আবার go between টা আ না হতে পারে কিভাবে? যদি কিনা আপনি ফান্ড কালেকশন এর সময় আপনি এভাবে বলেন যে, আমরা কিন্তু আ মানে আমরা কিন্তু এই খাতে খরচ করতে পারি। কিংবা আমাদের যদি কিছু উদ্বৃত্ত থেকে যায় সেটা কিন্তু আমরা এই কাজে ব্যবহার করতে পারি। তখন আবার go between হয় না। কেন বলছি একথা? কেন বলছি? কারণ ঠাকুর এরকমভাবে বলে গিয়েছেন। মনে করেন আ ধার নেওয়ার ক্ষেত্রে go between যেটা হয়, সেইটা যখন আমি আ আ আপনারা যখন এটা
পরিষ্কার হবে আপনাদের কাছে, তখন দেখবেন যে ওইটার সাথে এটার কি সুন্দর একটা সংযোগ আছে। ধার করার ক্ষেত্রে কি হয় যে আহ, ধার করা বা কেউ হয়তো আমার কাছে কিছু টাকা জমানোর জন্য দিয়েছে। আজকে অসিতদার সাথে আমি এই যে ভিডিওটা করছি, অসিতদা আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, মনে করেন অসিতদার কথাই বলি। দাদা আমাকে হয়তো ৫,০০০ বা ১০,০০০ টাকা দিয়েছেন, দাদা আমার এই টাকাটা আপনি অমুককে দেবেন, অমুক দিন অমুক আসবে, অমুককে দেবেন। মানে হয়তো আমার মারফতে আমি হয়তো ঢাকাতে যাচ্ছি বা আমি হয়তো কলকাতায় আসছি, আমাকে উনি এই টাকাটা দিয়েছেন, দিয়ে বলছেন দাদা আপনি ওনাকে পৌঁছে দেবেন। এখন আমি প্রতিমধ্যে আমার ব্যক্তিগত প্রয়োজনে মনে করেন এই টাকা থেকে খরচ করলাম। খরচ করে আমি কিন্তু ঢাকা বা কলকাতাতে দিয়ে এসে আমি কিন্তু আবার তাকে, যাকে টাকা দেওয়ার কথা তাকে আবার ঠিকই টাকা দিয়ে দিচ্ছি। অসিতদা কিন্তু ঘুণক্ষরে জানতেও পারছেন না যে তার ওই টাকা আমি কিছুটা ভেঙেছিলাম, পরে ওইটা আবার আমি পূরণ করে দিয়েছি। এখন আপনাদের মনে হতে পারে যে না তাহলে তো এটা কোনো ব্যাপারই না, এটা তো হামেশাই আমরা করি, এটা তো হতেই পারে। কিন্তু ঠাকুর বলছেন না, এটা গবিটুই, এটা দ্বন্দ্ববৃত্তি। আমি যদি অসিতদার কাছ থেকে টাকা নেওয়ার সময় যদি বলি, দাদা যখন আমাকে টাকা দিচ্ছেন, দাদা বিশেষ প্রয়োজনে আমি যদি এখান থেকে কিছু টাকা ভেঙে ফেলি এবং পরবর্তীতে সেটা যদি ওখানে গিয়ে পূরণ করে ওনাকে দেই, আপনার কোনো আপত্তি নেই তো? বা আপনি অনুমতি দিচ্ছেন কিনা? দাদা যদি বলেন হ্যাঁ আমি অনুমতি দিলাম, তখন আমি ওই টাকা ভাঙতে পারি এবং ওই টাকা ভেঙে পরে আবার আমি ওটা পূরণ করে আমি তাকে দিয়ে দিলাম। এক্ষেত্রে গো বিটুইন হবে না, এক্ষেত্রে হবে না। একইভাবে একইভাবে আমরা যদি কোনো ফান্ড কালেকশন করি সেক্ষেত্রেও এই যে আপনি যদি বলেন যে এখান থেকে উদ্বৃত্ত কিছু হয়ে গেলে সেটা সেটা আমি কিন্তু, আমরা কিন্তু একটু পার্টি ঠাটি করবো বা এই করবো, তো সেক্ষেত্রে হয়তো গভীর হবে, তা না হলে কিন্তু আসলে গভীর। তো এই জন্যে আহ আমাদের কুশল কৌশলী তৎপর হতে হবে, আমাদের জীবনে অনেক নিখুঁত হতে হবে। আমরা বিশেষ করে গো বিটুইনটা বেশি ঠাকুর ফোকাস করেছেন টাকার ক্ষেত্রে, টাকাটাই আমরা বেশি গো বিটুইন করি। আমরা হামেশাই কথা দিয়ে কথা রাখি না। আমরা আমরা এমনকি এটাও ঠাকুর বলছেন যে এরকম যে আমি হয়তো দাদার কাছ থেকে ধার নিয়েছি কিছু টাকা। আমার যে সময়ে যেদিন আমার দেওয়ার কথা সেদিন আমি হয়তো দিতে পারছি না। আমার মানে আমার আরো কয়েকদিন টাইম লাগবে। ঠাকুর কিন্তু বলছেন, মানে এটা অবশ্য গো বিটুইন এর পর্যায়ে যাবে না, এটা কথার খেলাপের পর্যায়ে যাবে। তবুও যেহেতু প্রসঙ্গটা উঠেছে আমি বলছি। তখন কিন্তু আমাকে আমাকে আগেই কিন্তু দাদার শরণাপন্ন হতে হবে। দাদার কাছে আমার যেকোনো মারফতে দাদার কাছে সাথে আমার কথা বলতে হবে এবং বলতে হবে, দাদা আমার এই বিশেষ অসুবিধার জন্যে আমি কিন্তু পেরে উঠছি না। তখন হয়তো উনি বলবেন, না ঠিক আছে দাদা আপনি নিন আরো ২-৪ টা দিন টাইম নিন। কিন্তু এইগুলো আসলে ঠাকুর এইগুলো কেন আমাদেরকে দিলেন? এগুলো কিন্তু নিজের মনটা পরিষ্কার হওয়ার জন্যে, পরিষ্কার করার জন্যে, নিজের ভেতরটা সাফ রাখার জন্যে। এই যে এগুলো আসলে না, ওই যে ঘুনো পোকার মতো ছোট ছোট বিষয়গুলো আর ভিতরে জমা হতে পারে না। জমা হতে পারে না। এই জমা, এগুলো যদি ভিতরে জমা না হতে পারে তাহলে পাপ আসলে গিয়ে বাসা বাঁধতে পারে না। আর এইগুলো জমা হতে হতে কেউ যদি আমরা এগুলোকে প্রশ্রয় দিই, তখন এগুলো জমা হতে হতে একটা বড় আকার ধারণ করে। তখন ওই মানুষটা একদম কথা কাজে মিল হয় না এবং একদম মানে সে নিজের সাথে নিজে চিটিং করে। হ্যাঁ, সমাজের সাথে সে তো করে, পারিপার্শ্বিকের সাথে সে তো করে এবং সে নিজেকেই ঠকায় আল্টিমেটলি। তো কোভিড-19 কয়েকটা আ পর্যায় আ নিয়ে বললাম। আ আর এই মুহূর্তে দাদা আপনার যদি কোন প্রশ্ন থাকে আপনি একটু বলেন। আ এই মুহূর্তে আমার মানে কোভিড-19 কয়েকটা প্রেক্ষাপট আমি বললাম। আর মানসিক কোভিড-19 টার দিকে আমি একটু আরেকটু বেশি বলবো। সেটা হচ্ছে যে সবাই ওই কেষ্টদার ওই উদাহরণটা টেনে এনেই বলবো যে ঐরকম যদি বিষয় ভালো কোনো বিষয় আমাদেরকে মানে মনে আসে, আমরা যদি মনে মনে সংকল্প করি, মনে মনে যদি ভেবে থাকি, তাহলে অবশ্যই সেই কাজটা আমরা বাস্তবে রূপান্তরিত করবার চেষ্টা করব। তা নাহলে এটা মানসিক গভীর পর্যায়ে চলে যাবে। এবং সেটাও কিন্তু আমাদের জীবনটাকে গ্রাস করে ফেলবে। এবং এখানে আরো একটা কথা আসে যেটা এর সাথে খুবই সম্পৃক্ত, সেটা হচ্ছে সেন্সরি মোটর কোঅর্ডিনেশন এর কথা ঠাকুরের বলা আছে। তার মানে আ উম বোধ স্নায়ু এবং কর্মপ্রবণ স্নায়ু যেটা, হ্যাঁ? এটার একটা সমন্বয়ের কথা ঠাকুর বারবার বলেছেন। আমাদের মনের ভিতরে পারিপার্শ্বিক থেকে আমরা অনেক ইম্পালস পেয়ে না, পারিপার্শ্বিকের থেকে ইম্পালস পেয়ে আমাদের মনের ভিতরে
অনেক রকম ভালো ইচ্ছা, মানে অনেক রকম সদিচ্ছা, সৎ সংকল্প এগুলো এসে হাজির হয়। আমরা মোটিভেটেড হই। আমরা যখন মোটিভেশন ভিডিও দেখি, আমরা যখন চারপাশে অনেক ভালো কিছু দেখি, তখন আমাদের মধ্যে অনেক ভালো, ভালো ইম্পালস এসে হাজির হয়। ভিতরে গিয়ে নাড়া দেয়। ব্রেইন সেল গুলো মানে মানে একটা ভাইব পায়। একটা মানে ব্রেইন সেল স্টিমুলেটেড হয়। হওয়ার পর এই যে বাইরে থেকে আমরা বিভিন্ন মারপথে আমরা যে পেলাম, এটা যে ব্রেনে গিয়ে পৌঁছালো, ব্রেনে গিয়ে নাড়া দিল, এটাকে বলে সেন্সরি। সেন্সরি মাধ্যমে মানে বোধ স্নায়ুর মাধ্যমে আমরা পেলাম। এবার মোটর স্নায়ু বা কর্মপ্রবণ স্নায়ুটা কিভাবে কাজ করে? ব্রেন থেকে আবার আমাকে সিগন্যাল দেবে যে তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো। হ্যাঁ? যেমন ধরেন কোথাও একটা মশা কামড় দিয়েছে। সেই মশাটা ওই যে কামড় দিয়েছে, কামড়ের ওই যে একটা জ্বালা বা একটা অনুভূতিটা আমার ব্রেনে গিয়ে পৌঁছালো, এটা হচ্ছে সেন্সরি। হ্যাঁ? আর ব্রেন তখন আমাকে আমার ডান হাতকে বা আমার অপর হাতকে, যে এই বাম হাতে যদি মশা কামড়ায় তাহলে ডান হাতকে, বা এই যে একটা সংকেত দেবে বা সাথে, সাথে এখানে আমি এভাবে চড় দেবো, দিয়ে মশাটাকে মারবো। এই যে অনুভূতিটা, এটাকে বলে মোটর অনুভূতি বা কর্মপ্রবণ অনুভূতি। তো আমাদের মনের ভিতরেও এরকম বাইরে থেকে বিভিন্ন ইম্পালস থেকে, মোটিভেশন থেকে, বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মকাণ্ড থেকে, বিভিন্ন ভালো কিছু থেকে, বিভিন্ন খারাপ কিছু থেকে, অনেক কিছু থেকে আমরা অনেক রকম অনুভূতি আমাদের ব্রেনে গিয়ে হাজির হয়। আমি ভালো অনুভূতিগুলোর কথাই বলছি। বিশেষ করে তখন আমরা মনে, মনে ভাবি কাল থেকে আমি এটা করব। আমরা মনে, মনে ভাবি আমি আজ থেকে এটা করব। আমি মনে, মনে ভাবি আমি শুধরে যাব। আমি মনে, মনে ভাবি আমরা মনে, মনে ভাবি আমরা ঠাকুরকে এভাবে নিয়ে চলবো। ঠাকুরের কথাগুলো এভাবে পালন করব। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের ওই মানে চেষ্টার ক্রমাগতি তেমন থাকতে চায় না বা থাকে না। তো এটা একদিক দিয়ে যেমন এটা গভীটুনের পর্যায়ে যায়, অপরদিকে সেন্সরি মোটর কোঅর্ডিনেশনটা ব্যাঘাত হয়। ঠাকুর বলছেন এতে একসময় গিয়ে আমাদের মস্তিষ্ক কোষ বা আমাদের মানে এই যে কাজ করার যে একটা উদ্যম আকাঙ্ক্ষা বা আমাদের কাজ করার যে একটা প্রবল আকুতি বা একটা টেনডেন্সি বা উৎসাহ উদ্দীপনা, এগুলো আস্তে, আস্তে ভোঁতা হয়ে যায়। হ্যাঁ? এগুলো একটা সময় গিয়ে তেমন কাজই করে না। যেমন ধরেন প্যারালাইসিস রোগীর যেমন আ কোনো সাড়া শব্দ থাকে না, না? প্যারালাইটিক ওই মানে ওই পার্টে। তেমনি ঐরকম আমাদের মানে আমাদের এই কর্মপ্রবণ স্নায়ুটা একসময় গিয়ে ভোঁতা হয়ে যায়। তখন আমরা সেই উদ্যম, সেই পাই না। অনেক মানুষ দেখবেন বয়সের সাথে, সাথে হোক বা অসুস্থতার কারণে হোক, ভিতরে মনে হয় যেন তার ভিতরে কোনো এনার্জি নেই। এনার্জি কাজ করে না। কিন্তু একটা ইয়ং ছেলে, তার ভিতরে দেখবেন যে কত সুন্দর একটা এনার্জি। তো এ এ এভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। বাস্তবে হচ্ছে এখানে ওই সেন্সরি মোটর কোঅর্ডিনেশন ঠাকুর বারবার বলেছেন এবং এর সাথে খুবই মানে গো-বিটুনের সাথে এটা খুবই সম্পৃক্ত। তো এইজন্য আমরা উপসংহার পর্বে আমি এটাই বলব যে আমরা সর্বদা চেষ্টা করব কথা দিয়ে কথা রাখবার। সর্বদা আমরা চেষ্টা করব যে উদ্দেশ্যে বা যে যে উদ্দেশ্যে বা যে মন নিয়ে আমরা যেকোনো কাজে নামবো বা যেকোনো টাকা বা যেকোনো বস্তু যাই হোক না কেন, যে উদ্দেশ্যে রাখবো সেটা যেন সেই উদ্দেশ্যে আমরা খরচ করি। হ্যাঁ, সেটা যেন সেই উদ্দেশ্যে আমরা ব্যবহার করি। এবং এখানে আমি আরো একটা প্রসঙ্গ টেনে আনবো। আমি দেওঘরের কথা বলতে পারবো না। কিন্তু আমি বাংলাদেশের কথা একটুখানি বলবো। বাংলাদেশের আমরা অনেকেই আ যারা একটুখানি ভিতরের ব্যাপারগুলো জানি, আমরা অনেকেই খুব দুঃখ করে, খুব কষ্ট করে আমরা অনেকের আ এগেইনস্ট এ এরকম একটা কথা নিয়ে আসি যে, "সে ঠাকুরের পয়সার অপব্যবহার করল" বা "অমুক ঠাকুরের পয়সার অপব্যবহার করছে" বা "অমুক সংগঠন ঠাকুরের পয়সার অপব্যবহার করছে।" ঠাকুরের পয়সা বলতে আমি ইষ্টভৃতির পয়সা হতে পারে। ঠাকুরের পয়সা বলতে ঠাকুরের যেকোনো টাকাই হতে পারে। যা স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে দান করছে। এবার এই যে যথেচ্ছা ব্যবহার। ঠাকুর তো সরাসরিভাবে বলে গিয়েছেন এই পয়সাটা কিভাবে খরচ করতে হবে। ঠাকুর সরাসরিভাবে বলে গিয়েছেন যে এটা এইভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে। সেখান থেকে এই যে একটা পয়সা, একটা টাকা তার আ মানে জল হোক, চাল হোক, বাতাসা হোক, একটা চকোলেট হোক, আমি যে খাচ্ছি, আমার জীবনে আমি যে সেটা নিচ্ছি, এ যে কি বড় go between, আর এর ফল যে কোথায় গিয়ে দাঁড়াবে। এবং একটা পর্যায়ে দেখবেন যে দেখেন আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না বা আমার সেই উদ্দেশ্যও নাই। কিন্তু যেটা ফর্মুলা, যেটা ঠাকুরের বলা, সেই কথাটাই আমি আ বলছি। আ এখানে তো আর
এখানে তো আর অস্বীকার করার কিছু নেই, বা এখানে আপনি আমার সাথে তর্ক বিতর্ক করে আমার তাতে কোনো লাভ লোকসান নেই। আমি ঠাকুরের কথাই বলছি। সেটা হচ্ছে যে হয়তো আমাদের এই যে চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের পুরো জীবনকে মানে একটা সমীকরণ বা একাধিক সমীকরণের সামেশন করতে পারব না। কিন্তু ঠাকুরের কাছে প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। যিনি বিধাতা, যিনি আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব রাখেন, তিনি কিন্তু দেখছেন যে আমি মনে, মনে কি ভাবছি, আমি মনে, মনে কি করছি, আমি কাকে ঠকাচ্ছি, আমি কোথায় কি করছি, সব হিসাব তার কাছে আছে। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা সবাই এই কর্মফল ভোগ করতেই হবে। আমাদের সবাইকেই কর্মফল ভোগ করতে হবে। হয়তো আমার অসিদ্ধা দেখতে পাবেন, উম আ মানে কিছু জিনিস হয়তো দেখতে পেতেও পারেন যে এরকম চিন্ময়দা এরকম এই করেছিল, তার ফলস্বরূপ এই পেল। আবার অনেক জিনিস তিনি হয়তো দেখতে নাও পেতে পারেন। দুনিয়ার কেউ হয়তো দেখতে পাবে না। কিন্তু এমন না যে তার কর্মফল আমি ভোগ করব না। কর্মফল কখনোই এড়ানো যায় না। কখনোই এড়ানো যায় না। আর কর্মফল একজনেরটা আরেকজনও ভোগ করে দেয় না। সুতরাং আপনারা যারা এই ঠাকুরের পয়সাগুলোর অপব্যবহারের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত, কোনো না কোনোভাবে সেটা ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, এইগুলো আপনারা করে চলেছেন। আপনারা এখনো নিজেদের ভুলটা বা নিজেদের আ মা মানে খাক্কিটা, গলদটা ধরতে পারছেন না। কিংবা এমন অনেকেই আছেন যারা উম এত গভীরভাবে উপলব্ধিও করছেন না বা করেন না। আমি তাদের কাছে হাত জোড় করে করজোড়ে মিনতি করছি। আপনারা একটু শুধরে যান। তা না হলে এক তো আপনারা নিজেরা নিজেদেরকে ঠকাবেন, দ্বিতীয়ত আপনারা ঠাকুরকে ঠকাবেন। আর ঠাকুরকে ঠকানো মানে আমাদের পুরো সৎসঙ্গ সমাজ বা পুরো পৃথিবীটাকে, পুরো জগৎটাকে আপনারা ঠকাচ্ছেন। আর সাথে, সাথে সবার কাছে আমার যারা এই আমার এই মানে সামান্য দীন আলোচনা বা দীন কথা যারা শুনছেন বা শুনলেন, আমি সবাইকে একটা জিনিসই বিশেষভাবে অনুরোধ করে বলব। দেখেন আমরা কেউই আ স স্বয়ংসম্পূর্ণ মানুষ নই। তবুও আমাদের চেষ্টা থাকতে হবে। প্রতিনিয়ত আমাদের চেষ্টা থাকতে হবে। আমি বলছি বলে আমি যে খুব বড় মাপের কিছু হয়ে গেছি আমি তা বলব না। কখনোই না। কখনোই না। আজই একজন সিনিয়র ঋত্বিক দেবতা আমাকে বারবার করে মানে আমাকে খুব কড়া ভাষায় বললেন যে, আমার কথার মধ্যে মানে কেমন জানি একটা রূঢ় ভাব থাকে, কেমন জানি একটা মিষ্টি ভাব থাকে না। যে ঠাকুরের চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এই বিষয়গুলো থাকে না। তো এইভাবে অ্যা বিষয়গুলো তাহলে কি? আমাদেরকে শুধরাতে হবে। আমাদেরকে সংশোধন করতে হবে। আমাদেরকে আরো পোড়াতে হবে নিজেদেরকে। আমরা পুড়ে যত বেশি কয়লা হব, তত বেশি আমরা ঠাকুরকে আমাদের জীবনে বা আমাদের মাধ্যমে ঠাকুর তত বেশি মানে প্রতিষ্ঠা পাবেন, প্রকটিত হবেন। জগৎ তত উদ্ভাসিত হবে ঠাকুরের আলো। ঠাকুর তো ঠাকুর তো সেই চলে গিয়েছেন। ধরাধাম ছেড়ে তিনি চলেই গিয়েছেন। তার জ্যোতিতে আমরা যত বেশি আলোকিত হব, জগৎ তত বেশি উদ্ভাসিত হবে। চলার সাথীর ওই বাণীটা দিয়েই আমি শেষ করব। চলার সাথীর ১ম বাণী। তুমি জানো বা না জানো, তুমি পারো বা না পারো, তোমার চেষ্টার ক্রমাগতি অটুট অব্যাহত থাক, সিদ্ধির পথ খুঁজিয়া লও, কৃতার্থ হইবে, কৃতকার্যতা আসিবে, আর তোমার প্রতিষ্ঠায় তোমার আদর্শকে প্রতিষ্ঠিত করিবে ইহা নিশ্চয়। আমি সকলের কাছে বিনীত একান্ত অনুরোধ করব, আসুন আমরা সবাই এই গো বিটুইন বা দ্বন্দ্ববৃত্তি থেকে বেরিয়ে আসি। প্রত্যেকে নিজেদের ভুলটাকে আমরা ধরতে শিখি। কেউ যদি আমাদেরকে প্রীতির সুরে ভালোবাসা দিয়ে যদি আমাদের এই ভুলগুলো ধরিয়ে দেয়, আমরা সেই বিষয়টাকে সাদরে গ্রহণ করি। তার প্রতি আমরা রূঢ় না হয়ে যাই। আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। তেমনি অপরকেও যদি আমরা কোনো ভুল মানে তার কোনো দোষ বা ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই, সেটাও জানি আমরা প্রীতির সুরে বলি। কাউকে যদি কিছু বলিস সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। তাহলেই একদিন একদিন এই সৎসঙ্গের এই মানুষগুলো দিয়েই জগৎ উদ্ভাসিত হবে। আমরা একটা মানুষ হতে পারবো। ঠাকুর যে দুঃখ করে বলছিলেন যে, "আমি একটা মানুষ পেলাম না।" আমরা হয়তোবা মানুষ হয়ে ঠাকুরকে খুশি করতে পারবো। পরমপিতার জয় জয়কার হোক। যারা শুনলেন, যদি কোনো ভুল বলে থাকি, যদি কোনো বিষয় আপনাদের কাছে মানে সন্দেহজনক বা
কোনো প্রকার কোনো ডাউট তৈরি হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। অসিদ্ধতার মাধ্যমে আমি সেটা জানতে পারলে পরবর্তী আলোচনায় সেটা শুধরে যাওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি। পরমপিতার জয় জয়কার হোক। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।